ঠিক আছে? ওকে, ওয়েট এক মিনিট, আমি বোর্ডটাকে পিন করে রেখে দিই, তাহলে সবার দেখতে সুবিধা হবে। ওয়েল, চলো শুরু করা যাক। আজকের ক্লাসটা আমরা নিশ্চয়ই প্রিপোজিশন সম্পর্কে জেনেছিলাম। তুমি যদি একটু ভুলে গিয়ে থাকো, প্রিপোজিশন আমি বলেছিলাম যে এমন একটা পার্টস অফ স্পিচ যেটা ইউজুয়ালি নাউন বা নাউন টাইপ ওয়ার্ডের আগে বসে সে কি করে, ও বাক্যের অন্য অংশের সাথে সেই নাউনের একটা কানেকশন তৈরি করে বা একটা রিলেশন তৈরি করে। ঠিক আছে? দেখেন, প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড, আমরা ইংলিশে পড়ার চেষ্টা করবো অলওয়েজ। ঠিক আছে? যেহেতু ইংরেজি ভাষা, আমরা ইংরেজি শেখার চেষ্টা করবো। আমি বাংলায় বুঝিয়ে দেবো, সমস্যা নাই কোনো। প্রিপোজিশন জিনিসটা, ঠিক আছে, এই ওয়ার্ড একটা হলো একটা ওয়ার্ড দ্যাট টিপিক্যালি কামস বিফোর আ নাউন আর প্রোনাউন। ইউজুয়ালি নাউন বা প্রোনাউনের আগে বসে, এবং আগে বসে কি করে, এস্টাবলিশেস ইটস রিলেশনশিপ, একটা সম্পর্ক তৈরি করে, একটা সম্পর্ক তৈরি করে উইথ অ্যানাদার ওয়ার্ড ইন আ সেন্টেন্স, মানে অন্যান্য যে ওয়ার্ড গুলো আছে ওইটার সাথে একটা সম্পর্ক বা রিলেশন তৈরি করে। কিভাবে? দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, ঠিক আছে, এখানে একটা স্পেস হবে। আচ্ছা, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, দেখো এখানে দ্য টেবল এটা একটা নাউন, তাই না? এবং এর আগে যে বসেছে আন্ডার, এ হলো মিস্টার প্রিপোজিশন। এই প্রিপোজিশনের কাজ কি, এই টেবিলের সাথে এই ক্যাটের একটা সম্পর্ক তৈরি করে। এই ক্যাট আর টেবিলের সম্পর্কটা কি, ক্যাটটা টেবিলের নিচে, এটাই তো সম্পর্ক। এই সম্পর্কটা এস্টাবলিশ করেছে কে? এই সম্পর্কটা এস্টাবলিশ করেছে মিস্টার প্রিপোজিশন। ঠিক আছে? ওকে, দেখেন এখন এই প্রিপোজিশনের মধ্যে বেসিক ব্যাপার তো আমরা আগের দিনই শিখেছিলাম। এরপরে আরো কিছু ব্যাপার আমাদের দেখা আছে। হেয়ার দ্য প্রিপোজিশন ইজ, মেইনলি তো বলছে যে আন্ডারটা আসলে কানেকশন তৈরি করছে টেবিল এবং ক্যাটের। ঠিক আছে? এরকম প্রিপোজিশনের বেশ কিছু ব্যবহার আছে। আচ্ছা, এই জায়গায় কিন্তু একটু উল্টাপাল্টা হয়ে গেছে। দেখো, বেশ কিছু টাইপের প্রিপোজিশন, ঠিক আছে। এক নাম্বার সিম্পল প্রিপোজিশন, তারপরে দেখো দুই নাম্বার ডাবল প্রিপোজিশন, তারপরে কম্পাউন্ড প্রিপোজিশন। ঠিক আছে? আচ্ছা, তিন নাম্বার কম্পাউন্ড প্রিপোজিশন, একটু ওয়েট করেন। তারপর চার নাম্বার ফ্রেজ প্রিপোজিশন, একটু লেখার মধ্যে চলে গিয়েছে তো সমস্যা নেই, স্লাইড বানাতে গিয়ে হয়ে গেছে। তারপর পার্টিসিপল প্রিপোজিশন, লাস্টে ডিসগাইজ প্রিপোজিশন, দেখতে পাচ্ছ? এই ছয় টাইপ। ঠিক আছে, আমি আবার লিখে দিই। এক নাম্বার হলো সিম্পল, তারপরে ডাবল, তিন নাম্বার কম্পাউন্ড, এই তিনটা এক পাশে লিখে, এই তিনটা খুব ক্লোজ। ঠিক আছে, এই তিনটা সেম টাইপের। তারপরে চার নাম্বার হলো ফ্রেজ, পাঁচ নাম্বার পার্টিসিপল। মেইনলি তোমাকে কি করতে হবে জানো, তোমাকে চিনতে হবে। আর চার নাম্বার হলো ডিসগাইজ। ডিসগাইজ শব্দটার মানে কি জানো? ছদ্মবেশী। ঠিক আছে? অন্য রূপ নিয়ে থাকা। So, এই ছয় টাইপের প্রিপোজিশন আমরা জানবো আজকে। একদম সিম্পল প্রিপোজিশন, আমরা ইউজুয়ালি যে প্রিপোজিশন গুলোর এক্সাম্পল তোমাদেরকে দেখাই বা দিয়ে থাকি, এইগুলো হলো সিম্পল। ঠিক আছে? বাই, অ্যাট, অন, আন্ডার, এই সিম্পল প্রিপোজিশন, জেনারেলি সিম্পল প্রিপোজিশন ইজ ফর্মড বাই ওয়ান ওয়ার্ড। ঠিক আছে? এ ওয়ার্ড মানে একটা ওয়ার্ড দিয়ে যে প্রিপোজিশন গুলো তৈরি হয়, এই প্রিপোজিশন গুলোকে বলি সিম্পল প্রিপোজিশন। দেখো, অ্যাট, অন, বাই, ফর, মানে ওয়ান ওয়ার্ড। ঠিক আছে? ওয়ান ওয়ার্ডের যে প্রিপোজিশন গুলো, এই সবগুলো কি সিম্পল প্রিপোজিশন। একটা ওয়ার্ড দেখলেই তুমি বুঝতে পারবে। ঠিক আছে? এবং ডাবল প্রিপোজিশন কি, এটা গেল সিম্পল। ঠিক আছে? ডাবল প্রিপোজিশনটা বুঝতে হবে খুব ভালো মতো। মনে রাখবা, এই ডাবল প্রিপোজিশন এবং কম্পাউন্ড প্রিপোজিশন, এই দুইটাতেই টু ওয়ার্ডস। ঠিক আছে? কিন্তু তুমি চিনবে কেমনে? ঠিক আছে, এখন দুইটা ওয়ার্ড, ঠিক আছে, দুইটাই যদি প্রিপোজিশন হয়, দুইটা প্রিপোজিশন যদি একসাথে হয়, তখন ওইটা সরি ডাবল প্রিপোজিশন। ঠিক আছে? দুইটা সিম্পল প্রিপোজিশন যদি একসাথে হয়ে একটা প্রিপোজিশনের মতো কাজ করে, তখন এটা কি, দেখো, ইনটু, ইন প্লাস টু, এখানে কি দুইটা প্রিপোজিশন এক হয়েছে। তারপরে দেখো উইদিন, উইথ প্লাস ইন, এখানে উইথ একটা প্রিপোজিশন ছিল, ইন একটা প্রিপোজিশন, এই দুইটা মিলে কি হয়ে গেছে, নাম্বার থ্রি। এটা হলো ডাবল প্রিপোজিশন হয়ে গিয়েছে। তারপরে দেখো, তারপরে ডাবল দেখলাম, ডাবল কি দুইটাই প্রিপোজিশন থাকে। আর এর সাথে কম্পাউন্ডটা মিলে একটু পরে ফেলো।
কম্পাউন্ডে এখানেও দুইটা, তবে দুইটা থাকে। তবে এক নাম্বার হলো প্রিপোজিশন থাকে, এরপরে আরেকটা থাকে আদার, ঠিক আছে, অন্য কোনো পার্টস অফ স্পিচ থাকে, ইউজুয়ালি নাউন টাউন থাকতে পারে। ঠিক আছে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো সকল কিছুই থাকতে পারে। যেমন দেখো, আমরা একটা জিনিস মনে রাখতে হবে, টু ফর্ম আ কম্পাউন্ড প্রিপোজিশন নর্মালি উই ইউজ এ ইনস্টেড অফ অন, ঠিক আছে, বি ইনস্টেড অফ বাই। আমরা বাই ওয়ার্ডটার বদলে শর্ট করতে যাই আমরা বি লিখি, আর অন এর বদলে এ লিখি, ঠিক আছে, অন এর বদলে এ লিখি। এটা জাস্ট একটা নোট দিয়ে মনে রাখালাম। যেমন দেখো অ্যাক্রস, ঠিক আছে, আমি বললাম না যে অন এর বদলে এ লিখি, এখানে এ আছে মানে কি, এ আছে মানে কি, এটা আসলে অন প্লাস ক্রস, ঠিক আছে। তারপরে দেখো অ্যাবাউট, অন প্লাস বাই প্লাস আউট, ঠিক আছে। এখানে দেখো সবগুলো কিন্তু প্রিপোজিশন না। এই ক্রস যে ওয়ার্ডটা দেখতেছো এটা নট প্রিপোজিশন, তাই না? নট প্রিপোজিশন, এটা প্রিপোজিশন না। এই জন্যই এটা কম্পাউন্ড। আর যদি দুইটা ওয়ার্ড থাকতো এবং দুইটাই প্রিপোজিশন হতো তখন এটা ডাবল প্রিপোজিশন হতো। যেহেতু একটা অন্য পার্টস অফ স্পিচ আছে, সো এটা হবে আপনাদের কি, কম্পাউন্ড প্রিপোজিশন। ওকে, তারপরে দেখেন এরকম আরো কিছু ওয়ার্ড আছে, বিহাইন্ড, বাই হিন্ট, ঠিক আছে। তো বিফোর দেখো বাই প্লাস ফোর, বি বসে কিসের বদলে, বাই এর বদলে, এটা কিন্তু ওই জন্য বলে দিয়েছি। তারপর দেখো অ্যাবাভ, অন প্লাস বাই প্লাস আপ, ঠিক আছে, এগুলো মিলে কিন্তু অ্যাবাভ হচ্ছে। তো এগুলো তোমাদের মনে রাখতে হবে যে কোনটা কোন ওয়ার্ড ওয়ার্ড মিলে মিলে হচ্ছে, এবং চিনতে হবে যে কোনটা ডাবল প্রিপোজিশন এবং কোনটা কম্পাউন্ড প্রিপোজিশন। রিটেন পার্টে ফুল মার্ক দেয় না, একজন লিখেছো রিটেন পার্টে তোমরাও কেউ ফুল মার্ক পাওনি গত পরীক্ষায়। রিক্সা ফুলার প্যারাগ্রাফ লিখতে যায় তোমাদের যে অবস্থা হইছে অনেকের। অন্য কোনো বিষয়ে কথাবার্তা চ্যাট বক্সে যেন না হয়, আমার জাস্ট কোনো রিপ্লাই চাইলে রিপ্লাই দিবে, ঠিক আছে। তারপরে দেখেন প্রেজ প্রিপোজিশন। প্রেস প্রিপোজিশনের ক্ষেত্রে if two or more prepositions are used together as a single preposition, দুইটা একাধিক ওয়ার্ড, আমরা এতক্ষণ কি দেখতেছিলাম, দুইটা প্রিপোজিশন মিলে একটা ওয়ার্ড হয়ে যাচ্ছিল। তারপরে দুইটা কি, একটা প্রিপোজিশন আর আরেকটা পার্টস অফ স্পিচ মিলে একটা ওয়ার্ড হয়ে যাচ্ছিল, তাই না? দেখো আমরা কিন্তু এগুলো কিন্তু একটা ওয়ার্ড, বিয়ন্ড বলো বিসাইড বলো, একটা সিঙ্গেল ওয়ার্ড হয়ে যাচ্ছিল। সে ডাবল প্রিপোজিশনের ক্ষেত্রে উইদিন, ইনটু, এটা একটা সিঙ্গেল ওয়ার্ডের মতো কাজ করে। যখন একের চেয়ে বেশি ওয়ার্ড হিসেবে থাকে, ফাইনাল রূপেই একের চেয়ে বেশি ওয়ার্ড হিসেবে থাকে। দেখো ইফ টু অর মোর প্রিপোজিশনস আর ইউজড টুগেদার অ্যাজ আ সিঙ্গেল প্রিপোজিশন, বাট ইউজ হচ্ছে একটা সিঙ্গেল প্রিপোজিশনের মতোই, তখন ওই জিনিসটাকে আমরা বলবো কি বলেন তো, ওই জিনিসটাকে আমরা বলবো প্রেস প্রিপোজিশন। কিরকম, এই যে অন অ্যাকাউন্ট অফ, বাই ডিন্ট অফ, বাই মিনস অফ। আমরা মনে আছে আমরা ইডিয়মস এন্ড ফ্রেজ পড়ি, ফ্রেজ পড়ার সময় তোমরা কি এই টাইপ ওয়ার্ড গুলো পড়ো না? এই টাইপ ওয়ার্ড গুলোই তো পড়ি, তাই না? এই জন্য এটার নাম ফ্রেজ প্রিপোজিশন, এগুলো তো আসলে প্রিপোজিশন। ওকে, ওকে, বলেন তো চ্যাট বক্সে দেখি তো একটু, ফ্রেজ পড়েন না আপনারা? আচ্ছা ঈশাদ জাবির, ডাবল ডাবল এবং ইয়ার মধ্যে আইডেন্টিফিকেশন, ঠিক আছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো ডাবল প্রিপোজিশন কম্পাউন্ড প্রিপোজিশন খুব ক্লোজ জিনিস। ডাবল কি জিনিস জানো, ডাবল মানে দুইটা সেম জিনিস দুইটা আছে, সেম জিনিসটা কি, প্রিপোজিশন। দুইটা প্রিপোজিশন মিলে যদি একটা ওয়ার্ড হয়ে যায় তখন ওইটা ডাবল প্রিপোজিশন। আর একটা প্রিপোজিশন আর আরেকটা অন্য কোনো, ঠিক আছে, ধরেন এই যে যেমন উইদিন, ঠিক আছে, উইদিন এই শব্দটার মধ্যে কি আছে, উইথ আছে প্লাস ইন আছে, তাই না? একটু খেয়াল করতে হবে তোমাকে, দেখো উইথ এই শব্দটাও একটা প্রিপোজিশন, ইন এই শব্দটাও একটা কি, প্রিপোজিশন, দুইটাই কি, প্রিপোজিশন। তারপরে বাট আমি যদি দেখি বিহাইন্ড এই শব্দটা যদি খেয়াল করো, এইটাকে ভাঙলে হয় বাই প্লাস হাইন্ড বা হিন্ট, তাই না? এখন একটু খেয়াল করতে হবে, দেখো বাই শব্দটা এটা কিন্তু একটা প্রিপোজিশন, ঠিক আছে, এটা মানলাম প্রিপোজিশন, প্রিপোজিশন। কিন্তু এই হিন্ট এই শব্দটা কিন্তু একটা নাউন। যদি
একটা প্রিপোজিশন, দুইটা প্রিপোজিশন একসাথে হয়, এই সিনারিওটাকে আমরা বলবো ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন, ঠিক আছে। আর যদি একটা প্রিপোজিশন আর আরেকটা নাউন বা অন্য কোনো অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ হতে পারে বা অ্যাডভার্ব হতে পারে, ঠিক আছে, এরা মিলে একটা ওয়ার্ড তৈরি করে ফেলে, তখন এটাকে আমরা বলবো কম্পাউন্ড প্রিপোজিশন। ঠিক আছে, এভাবে ইনশাল্লাহ বুঝেছেন। হিন্ড মানে পেছনে, ঠিক আছে, আড়ালে, ঠিক আছে। সো এটা গেল ডাবল এবং কম্পাউন্ডের পার্থক্য আপনাদের। তারপরে দেখেন, আর ফ্রেজ তো বুঝেছো, ফ্রেজ মানে একাধিক ওয়ার্ড। এখানে তুমি যাই দেখো না কেন, এই যে একটু আগে যেহেতু দেখলাম, এক মিনিট, এই যে দেখেন এখানে তুমি যাই বলো না কেন, এই ফাইনাল যে রূপটা এটা কিন্তু ওয়ান ওয়ার্ড, ঠিক আছে, একটা ওয়ার্ড। এখানেও উইদিন এটা কিন্তু ওয়ান ওয়ার্ড। আর যখন ফাইনাল রূপটা অর্থাৎ শেষ রূপটাও মানে মোর দেন ওয়ান ওয়ার্ড যদি থাকে, মোর দেন ওয়ান ওয়ার্ড, তখন ওইটা হবে আপনাদের ফ্রেজাল অথবা ফ্রেজ প্রিপোজিশন, ঠিক আছে। মোর দেন ওয়ান ওয়ার্ড, এখানে ওয়ান আর কি, এটা এল না কিন্তু ওয়ান। ওকে, একটু ওয়েট করেন। ঠিক আছে, দেখেন গুলা এক্সাম্পল, পার্টিসিপাল প্রিপোজিশনটা একটু বুঝাই দিই, এখানে একটু এলোমেলো হয়ে গিয়েছে যদিও, মানে স্লাইডে, বাট আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে। পার্টিসিপাল প্রিপোজিশন হলো, আমরা পার্টিসিপাল পড়েছি তাই না? পার্টিসিপাল কি জিনিস বলেন তো, একটু চ্যাট বক্সে একটু লেখেন তো সবাই, পার্টিসিপাল কি জিনিস, দেখি তোমাদের অবস্থা। ফ্রেজ আবার বোঝানো যায় কিনা জানেন তাসনিম? ফ্রেজ, ফ্রেজ মানে কি জানো? ফ্রেজ মানে মোর দেন ওয়ান ওয়ার্ড, যখন দুই তিনটা ওয়ার্ড একসাথে থাকে ওইটাকে আমরা একটা ফ্রেজ বলি, ঠিক আছে। যখন তুমি যে যে প্রিপোজিশনের মানে এই যে বাই ডিডন্ট অফ, বাই অ্যাকাউন্ট অফ, দেখো এটা একটা শুরু হচ্ছে একটা প্রিপোজিশন দিয়ে, শেষ হচ্ছে আরেকটা প্রিপোজিশন দিয়ে, ঠিক আছে। এবং এখানে কি ওয়ান প্লাস ওয়ার্ড, তাই না? একের চেয়ে বেশি ওয়ার্ড না, এখানে কয়টা, তিনটা ওয়ার্ড, এখানে তিনটা তিনটা, এরকম যদি দেয় যে তিনটা দুইটা তিনটা ওয়ার্ড, অবশ্যই এটা ফ্রেজ প্রিপোজিশন, এভাবে মনে রাখবে। পার্টিসিপল মানে ভি থ্রি না, এই তোমাদের এই বেসিকের অবস্থা এমন হবে। পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল মানে ভি থ্রি। দেখে পার্টিসিপল, ঠিক আছে, একটা বেসিক জিনিস পড়াই আপনাদের। পার্টিসিপল দুই প্রকারের, একটা হলো প্রেজেন্ট, আরেকটা পাস্ট, ঠিক আছে। এই পাস্টে আমরা যেটা করি সেটা হলো আমাদের ভি থ্রি, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, আর প্রেজেন্ট পার্টিসিপল তাহলে কোনটা? এটা হলো ভার্ব প্লাস আইএনজি। ওকে, মনে থাকবে, পার্টিসিপল এই দুই টাইপের, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। যেমন দেখো, আমি তোমাকে মানে এক্সাম্পল লিখে দিই, এবং এই পার্টিসিপল গুলো, ঠিক আছে, যখন দেখেন নন ফাইনাইট ভার্ব হিসেবে ইউজ হয় আমাদের সবচেয়ে বেশি কি, প্রেজেন্ট পার্টিসিপল। যেমন আ, বললাম যে বার্কিং ডগ, বার্কিং ডগ, যখন এই ভার্বের আইএনজি ফর্ম, হ্যাঁ, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এটা কিসের মতো কাজ করে? অ্যাডজেক্টিভের মতো, যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে ওই জিনিসটা হয় আপনাদের পার্টিসিপল। তাহলে একটু চিন্তা করতে হবে যে এখানে বার্কিং ডগ, এখানে বার্কিং শব্দটা কিসের মতো কাজ করছে বলতো? ডগের আগে বসে এই জিনিসটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই না? ডগটা কেমন? ডগটা চিল্লাচ্ছে এমন, ঠিক আছে, ঘেউ ঘেউ করতেছে, এরকম বার্কিং, বার্ক করছে। সো এটা কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ। মুনিফ, এক্স্যাক্টলি তুমি ভি ওয়ান প্লাস আইএনজি বলছো, বাট শুধু ভি ওয়ান প্লাস আইএনজি কিন্তু অ্যান্সার না। পার্টিসিপল দুই রকম হতে পারে। তোমাকে যখন বলে প্রেজেন্ট পার্টিসিপল কোন রূপ, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, আর পাস্ট পার্টিসিপল তো একদম এইটাই, ঠিক আছে। সো যখন এখন আসি আমরা প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন তাহলে কি? যে সকল পার্টিসিপল, ঠিক আছে, কোন একটা প্রিপোজিশনের বদলে ইউজ হয়, ঠিক আছে। ধরো আমি তোমাকে এখানে বলতে পারি যে
I want to tell him regarding the matter, ঠিক আছে? এই বিষয়টা নিয়ে আমি তার সাথে, মানে আমি তাকে বলতে চাই এই বিষয়টার ব্যাপারে। এখন তুমি একটু খেয়াল করো, এই যে রিগার্ডিং, ঠিক আছে? এটা কিন্তু একটা পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? ভার্ব প্লাস আইএনজি রূপ। এবং তুমি যদি দেখো এইটা কিসের পরিবর্তে ইউজ হয়েছে জানো? এখানে তো কিন্তু ইজিলি তুমি অ্যাবাউট ইউজ করতে পারতে, অ্যাবাউট দ্য ম্যাটার, ম্যাটারটার বিষয়, তাই না? কিন্তু ওইটা কিন্তু ইউজ করা হয় নাই। ওইটার বদলে কি একটা পার্টিসিপল ইউজ করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, পারফেক্টের আলোচনায় আমি যাই নাই, বুঝছো? পারফেক্টের আলোচনায় তোমাদের ভাবছি যে পরে বোঝাবো। পারফেক্ট কি, হ্যাভিং প্লাস ভি3 যদি বলো, ঠিক আছে? মানে ওইটাও যদিও এই টাইপের মধ্যেই পড়ে, ঠিক আছে? ওইটাও পাস্ট অংশের মধ্যে। ইন জেনারেল যদি টেন্স অনুযায়ী ভাগ করো, পারফেক্টটাও কিন্তু কি পাস্টের মধ্যে, ঠিক আছে? প্রেজেন্ট, পাস্ট এবং পাস্টের মধ্যে কিন্তু ধরো এই পারফেক্ট পার্টিসিপল পড়ে। একজন লিখেছে পারফেক্ট পার্টিসিপল, বাট আমি জেনে খুশি হলাম যে তোমরা পড়ো, তোমরা পড়াশোনা করো। আচ্ছা দেখেন, এই বিষয়টা হলো যে একটা প্রিপোজিশনের বদলে যখন একটা পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি রূপ ইউজ হচ্ছে, তখন ওই জিনিসটাকে আমরা বলি, কি বলি? আমরা তখন ওই জিনিসটাকে বলি পার্টিসিপল প্রিপোজিশন, ঠিক আছে? ইফ প্রেজেন্ট পার্টিসিপল অর পাস্ট পার্টিসিপল ইজ ইউজ লাইক, এখানে ইউজ লাইক লেখা আছে, ঠিক আছে? ইউজ লাইক প্রিপোজিশন, দেন ইট ইজ কল্ড পার্টিসিপল প্রিপোজিশন, ঠিক আছে? দেখো, হি স দ্য পিপল ওয়াকিং পাস্ট হিম, ঠিক আছে? ওয়াকিং পাস্ট হিম, এই যে ওয়াকিং পাস্ট হিম, এই যে এখানে কিন্তু ওয়াকিংটা পার্টিসিপল প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন। এটা একটু খটকা লাগতে পারে, বাট এটা খুব ইজি আসলে। কনসিডারিং হিজ এজ, ঠিক আছে? হিজ এজ এর আগে কি কনসিডারিং, তো তুমি বুঝতে পারতেছো যে এটা কি অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। সো এটা একটা প্রিপোজিশন, সো এটা কি পার্টিসিপল প্রিপোজিশন। মানে মেইন কথা, পার্টিসিপলের রূপে যে প্রিপোজিশন থাকে ওইটাই আপনাদের পার্টিসিপল প্রিপোজিশন। তারপরে সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই, ডিসগাইজ প্রিপোজিশন। আমি বলো ডিসগাইজ শব্দের অর্থ কি বলেছি? পার্টিসিপল যদি বলে কত প্রকার, ঠিক আছে? কত প্রকার, এই অ্যান্সার 2 3 অনেক জায়গায় আছে, বাট 3 প্রকার দেওয়া বেটার, ঠিক আছে? প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট। বাট যদি বড় মোটা দাগে তুমি 2 ভাগ করো, তাহলে টেন্স অনুযায়ী কি 2 প্রকার, কারণ পারফেক্ট পার্টিসিপলটা কিন্তু পাস্টের মধ্যেই পড়ে, ঠিক আছে? হ্যাঁ, মুনিফ লিখেছো ছদ্মবেশী। এক্স্যাক্টলি, ডিসগাইজ শব্দটার অর্থ হলো ছদ্মবেশী। ছদ্মবেশী। In some cases, a or o is used instead of on, at, of, per. দেখো, এই যে অন, অ্যাট, অফ, পার ইত্যাদি প্রিপোজিশনের বদলে অনেক সময় শুধু একটা এ অথবা ও ইউজ করা হয়। এটার সবচেয়ে বড় এক্সাম্পল কি জানো? 7 o'clock, তুমি যখন বলতেছো যে 7 o'clock, এইটা, এটার মানে কি জানো? অন। কিন্তু এটা কি লিখতেছো? তুমি ও লিখতেছো। এই যে ছদ্মবেশের রূপ, ঠিক আছে? ইম্পোস্টার রূপ। এক্স্যাক্টলি, একজন লিখেছো, মুতাসিম লিখেছে ইম্পোস্টার। এই ইম্পোস্টার রূপটা কি? এই যে ইম্পোস্টার রূপ, এই জিনিসটা হলো ডিসগাইজড, ঠিক আছে? ডিসগাইজড প্রিপোজিশন। সো এ অর ও যেটা ইউজ হয় সেটাকে বলা হয় ডিসগাইজড প্রিপোজিশন। ফর এক্সাম্পল, ইট ইজ 6 o'clock, ও এর পরে ইউজুয়ালি একটা শর্ট অ্যাপোস্ট্রফি থাকে, ঠিক আছে? যেমন এরকম হতে পারে, হি ওয়েন্ট হান্টিং, ঠিক আছে? এখানে এ শব্দটা আসলে অন এর পরিবর্তে ইউজ হয়েছে, ঠিক আছে? হি ওয়েন্ট হান্টিং, এটা এ শব্দটা অন এর পরিবর্তে ইউজ হয়েছে। ওকে, সমস্যা নেই, আগের লেখো পরের লেখো, একই কথা, ইম্পোস্টেড, তাই তো? তারপরে দেখেন ডিটাচ প্রিপোজিশন। আচ্ছা, আরেকটা নেক্সট ওয়ান, ঠিক আছে? 7 নাম্বার টাইপস, ওটা হলো শুরুতে চাইলে দেখা যাচ্ছিল না। ডিটাচ প্রিপোজিশনটা জানতে হবে। ডিটাচ প্রিপোজিশন মনে রাখবে, দেখেন আমি আপনাদের শেখাই দিই। আমরা প্রিপোজিশন কি পড়লাম, যে প্রিপোজিশন কোথায় ইউজ হয়? বিফোর নাউন আর প্রোনাউন, তাই না? বিফোর নাউন অর প্রোনাউন। কিন্তু এটা কিন্তু নাও হতে পারে, জানো? যখন প্রিপোজিশনটা ডিটাচড হয়ে যায়। ডিটাচড কিভাবে হয়? শোনেন, ডিটাচড প্রিপোজিশন
মনে রাখবেন ডিটাচ প্রিপোজিশন শুধুমাত্র আপনাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। প্রিপোজিশন কেন একা হয়, কিভাবে একা হয়, চলেন আমরা একটু দেখি। আমি যদি বলি একটা ধরো একটা লাইন বললাম যে why is he famous for, why is he famous for, এই বাক্যে প্রিপোজিশন কোনটা বলেন তো, বলেন দ্রুত বলেন, why is he famous for এই বাক্যে প্রিপোজিশন কোনটা আপনার? ফর, তাই না? এক্স্যাক্টলি, মানে লিখেছেন, উত্তর দিয়েছেন ফর, কিন্তু এই ফরের পরে নাউন কই আছে? নাই, তাই না? এ হলো ডিটাচড হয়ে গিয়েছে, কারণ এই প্রশ্নের উত্তরটাই এই বাক্যে নাই। তুমি যখন এটাকে নর্মালি লিখতে, তুমি হয়তো এভাবে লিখতে যে হি ইজ ফেমাস ফর, ফেমাস ফর তার সিঙ্গিং, ঠিক আছে, গান গাওয়ার জন্য সে ফেমাস, ঠিক আছে। সো এই নাউনটা ছিল এখানে, ঠিক আছে, সে কেন ফেমাস এইটা, কিন্তু দেখো তখন কিন্তু প্রিপোজিশন জায়গা মতো বসেছিল, কিন্তু যেহেতু উত্তরটা এই বাক্যে নাই, এই বাক্যের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, তাই না? সো এখানে কিন্তু এই প্রিপোজিশনটা আপনাদের ডিটাচড, ঠিক আছে, এই এই মহাশয় কি হয়ে গেছে, ডিটাচড হয়ে গেছে, এবং ডিটাচড প্রিপোজিশন এই কনসেপ্টটাকেই বোঝায়। চলেন আমরা এখন দেখি সামটাইমস ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি বলেছি, ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন, রিলেটেড প্রিপোজিশন ডাজ নট সিট বিফোর দ্যাট, ঠিক আছে, এগুলোর পরে প্রিপোজিশন বসে না, and is separated and sits after them, একেবারে লাস্টে বসে, ঠিক আছে, একেবারে লাস্টে বসে সেই সকল বাক্যে প্রিপোজিশন, সেইগুলোকে আমরা ডিসগাইজ করি, ঠিক আছে। ইংলিশ পড়তে গেলে এভাবে কাট কাঠখোট্টা ল্যাঙ্গুয়েজে পড়লে কঠিন লাগে, বাট আমি দেখো তোমাদেরকে লিখে লিখে বোঝাই দিচ্ছি, তোমরা কিন্তু বুঝতেছো যে কেন ডিটাচড, কারণ নাউনটা নাই, তাই না? যেমন where has he come from, এখানে দেখো ফ্রম, ফ্রমটা কি ডিটেলস প্রিপোজিশন। হোয়াট ইজ যশোর ফেমাস ফর, এখানে ফর। হোয়াট আর ইউ লুকিং ফর, এখানেও ফর, এগুলো কি, এগুলো আপনাদের ডিটেলস প্রিপোজিশন। এখন এই অ্যাক্টিভিটিটা শোনেন, এই কাজটা হোয়াট টাইপ অফ প্রিপোজিশন ফ্রম দ্য ফলোইং ওয়ার্ডস অর সেন্টেন্সেস। এক মিনিট দেখি কি কাজ দেওয়া যায় তোমাদের। এইগুলো দেখে, ঠিক আছে, আমি তোমাদেরকে যে টাইপ গুলো পড়ালাম তোমরা তো নিশ্চয়ই নোট করেছো, নোট না করলে কিন্তু লিখতে পারবে না, ঠিক আছে। এইগুলো কোন টাইপের প্রিপোজিশন, এটা ক্লাস ওয়ার্ক তোমাদের এখন, ঠিক আছে, ক্লাসের মধ্যেই তোমাদেরকে লিখতে দিব, এখনই লিখবেন, এখনই লিখে জমা দিবেন কোন টাইপের প্রিপোজিশন, এইটা দ্রুত লেখেন, এই পাঁচটা, নিচের দিকে না, ঠিক আছে, এগুলো না, এগুলো লাগবে না। আচ্ছা এগুলোতেও আমি লাগাই দিচ্ছি, থামো। এইগুলো টোটাল, ঠিক আছে, এই পাঁচটা এবং এই তিনটা কোন টাইপের প্রিপোজিশন, সবাই দ্রুত লেখা শুরু করেন, ক্যামেরা অন করে লেখা দেখে শুরু করেন। সবাই ক্যামেরা অন রাখবে, ক্যামেরা অফ কেন রাখো তোমরা, হ্যাঁ? আমি তো ফুল টাইম ক্যামেরা অন রাখি। সবাই লেখা শুরু করেন, 5 মিনিট টাইম, 5 মিনিটের বেশি টাইম কিন্তু দেবো না তোমাদের। নট মোর দ্যান 5 মিনিটস, টাইম কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে, এখনো শুরু করো নাই। সবাই চেষ্টা করি ক্যামেরা অন রাখার। ওকে, দেখতে পাচ্ছি আরশ লিখছে, ফারহানা, জাবির, জারিন।9:15 কিন্তু এন্ড করে দিব, মানে টাইম এন্ড হয়ে যাবে তোমাদের লেখার, ঠিক আছে।
বিলাই হয়। হ্যাঁ ভাই, সবাই গ্রুপে ছবি তুলে দিয়ে দিতে পারো, 1 পেজের মধ্যে তো হয়ে যাবে তোমাদের, তাই না? 1 পেজের মধ্যে হয়ে যাবে, আর 1 মিনিট, 1 মিনিটের মধ্যে সবাই জমা দিয়ে দেন, ক্লাস শুরু হয়ে যাবে আবার। আমাকে শোনা যাবে না কেন, কি বলো? শোনা যাচ্ছে না? অন্যরা একটু বলো তো, যাচ্ছে নাকি, ইয়েস অর নো? ইয়েস, আমাকে জানার কথা তো শোনা। দেখো তো তুমি একটু অডিওটা কানেক্ট ডিসকানেক্ট করে আবার কানেক্ট করতে পারো, ঠিক আছে? কিছু প্রিপোজিশনের ব্যবহার আমাদের জানতে হবে, কারণ প্রিপোজিশনের ব্যবহার হলো এমন একটা টপিক যেটা অলওয়েজ আসে ক্যাডেট কলেজ পরীক্ষায়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসতে পারে অথবা বেসিক ব্যবহার থেকে আসতে পারে। এখন কিভাবে আসে, কি করা লাগবে, এই জিনিসটা আমাদের কিন্তু দেখা দরকার। দেখেন, অ্যাট এবং ইনের ব্যবহার, কোথায় অ্যাট এবং কোথায় ইন ব্যবহার করবে, এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, বড় প্লেস, সবাই কিন্তু গ্রুপে ছবি তুলে দ্রুত দিয়ে আসো, যদি নাও হয় ক্লাসের পরে দিও, ঠিক আছে? এখন ক্লাসের টাইমটা নষ্ট করো না, ক্লাসটা করো ভালো মতো। ক্লাসের পরে দরকার হলে জমা দিও, ওকে? সবাই এখন ক্লাসে, ব্যাক টু ক্লাস, ওকে? দেখেন, বড় প্লেস বা বড় সময় যখন বোঝায়, ঠিক আছে, তখন আমরা ইন ব্যবহার করি। আর যখন ছোট প্লেস বোঝাচ্ছে, স্মল প্লেস, তখন আমরা অ্যাড ব্যবহার করি, অথবা স্মল টাইম বোঝাচ্ছে। যেমন হি লিভস অ্যাট দোয়ানাইন খুলনা, ঠিক আছে? এই দোয়ানাইন কিন্তু স্মল প্লেস, ঠিক আছে, স্মল, মানে খুলনা হলো বড় জায়গা, কিন্তু ওইখানকার একটা নির্দিষ্ট আরো স্পেসিফিক জায়গা বলেছে, এই জন্য অ্যাড, ঠিক আছে? হি ওয়েন্ট ওয়েন্ট দেয়ার অ্যাট 7 o'clock ইন মর্নিং। দেখো, অ্যাট কোথায় বসে, নির্দিষ্ট, খুবই স্পেসিফিক। স্মল টাইম বলতে কি বোঝায়, খুবই স্পেসিফিক যদি হয় জায়গাটা, এবং স্পেসিফিক, সরি তো, স্পেসিফিক, ঠিক আছে, স্পেসিফিক বা নির্দিষ্ট যদি হয়, তখন আমরা অ্যাড ব্যবহার করি, তাই না? দেখো, if you use in before the time, then the comes আচ্ছা, বাট ইফ ইউ ইউজ এট দা, আচ্ছা, টাইমের আগে ইউজ করলে, যদি তুমি ইন ব্যবহার করো, তাহলে দা লিখতে হবে, দা দা আর্টিকেল তোমাকে লিখতে হবে, বুঝছো? এটা কি, এটা এক্সাম্পল তুমি দেখা দিলে বুঝবে। বাট যদি ইউ ইউজ অ্যাড, যদি অ্যাড ব্যবহার করো, তখন দা ডাজন্ট কাম, ঠিক আছে? যেমন অ্যাট নাইট হয়, তাই না? নাইটের আগে অ্যাট লিখলে অ্যাট হয়, অ্যাট দা নাইট হয় না, কিন্তু কিন্তু যখন তুমি ইন দি ইভিনিং লেখো, তুমি কিন্তু দা ইউজ করো। সো এই দা আর্টিকেলের ব্যবহারটাও কিন্তু বুঝতে হবে। তুমি যখন ইন ইউজ করতেছো, তখন কিন্তু ইনের প্রভাবে একটা আর্টিকেল দা লিখতেছো, কিন্তু তুমি যখন অ্যাট লিখতেছো, এখানে কিন্তু অন্য কোনো আর্টিকেল আসছে না। এই ব্যাপারটাও কিন্তু একটা বোঝার মতো বিষয়, খেয়াল রাখার মতো বিষয়। তারপরে দেখো, ইউজুয়ালি আমাদের কিছু নিয়ম আছে। দেখো, অ্যাট কোথায় কোথায় ইউজ হয়, অ্যাট ইজ ইউজ বিফোর নাইট, নুন, ডাস্ক, ডন, ঠিক আছে? অ্যাট নাইট হয়, বাট ইন দ্য নাইট কিন্তু আমরা লিখি না, অ্যাট নুন হয়, অ্যাট ডাস্ক, অ্যাট ডন হয়। তারপরে ইন কোথায় কোথায় ব্যবহার করা হয়, দেখো তো, ইন ইজ ইউজ বিফোর ইন দি মর্নিং, ইন দি ইভিনিং, ইন দি আফটারনুন, ঠিক আছে? তো এই এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা একটু নোট রাখো, ঠিক আছে? এই এই জায়গাটা,
এই পিডিএফটাও দিয়ে দেবো তোমাদের, সমস্যা নেই। ক্লাসের পরে তো এই পিডিএফটাও পেয়ে যাবে। এই পিডিএফটা কিন্তু একটা শিটের মতো তোমাদের এই টপিকের। তারপরে দেখো ইন কোথায় ইনটু কোথায়, কিছু বেসিক ডাউট তোমাদের ক্লিয়ার করবো। প্রিপোজিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক, এবং ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় আসেনি এমন কোনো বছর নাই যে প্রিপোজিশন সম্পর্কে প্রশ্ন আসেনি। ইন কোথায় ইনটু কোথায়। ইন মিনস সিচুয়েটেড উইথ ইট, ঠিক আছে, অর ফিক্সড। আর ইনটু মিনস মুভিং অ্যান্ড ট্রান্সফর্ম ইনটু, ঠিক আছে। যখন একটা কাজ চলতেছে বা একটা জিনিস মুভিং অবস্থায় আছে, ওই সময় আমরা ইনটু ইউজ করি। আর ইন মানে অলরেডি কোনো কিছুর মধ্যে কিছু আছে, ওইটা হলো ইন। একটু খেয়াল করলে বুঝবে, দ্য স্টুডেন্টস আর ইন দ্য রুম, ঠিক আছে, মানে কি, মানে অলরেডি তারা রুমে আছে, কিন্তু দে এন্টার্ড, ঠিক আছে। এন্টার শব্দটার মানে কি জানো? এন্টার শব্দটার মানে হলো প্রবেশ করা। খেয়াল করেন একটু, এন্টার শব্দটার মানে হলো প্রবেশ করা। এখন প্রবেশ করা, এই জিনিসটা কি ফিক্সড নাকি মুভিং কাজ বলো তো? প্রবেশ করতে গেলে কি তুমি কি দাঁড়ায় দাঁড়ায় একটা রুমে প্রবেশ করতে পারবা, নাকি তুমি হেঁটে চলে বা দৌড়ায় দৌড়ায় প্রবেশ করবা? অবশ্যই মুভিং কাজ। So, এই জিনিসটা কি, এই জিনিসটা হলো মুভিং। এই জন্য আপনার এখানে ইউজ হয়েছে ইনটু, আর ওইখানে হয়েছিল ইন। সো এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। আমরা একটু পরে অ্যাবাভ ওভারের ব্যাপারটা দেখবো, ওইটার ক্ষেত্রেও সেম। তারপরে দেখেন অন ইন অ্যাট, এটার একটা কনফিউশন আছে। অন বিফোর দ্য ডে, ঠিক আছে, কোন ডে বা ডেট, ঠিক আছে, মানডে হতে পারে। ডে বলতে কি বার বোঝাচ্ছে, ডে বলতে বোঝাচ্ছে বার, আর ডেট বলতে বোঝাচ্ছে তারিখ। এগুলোর আগে আমরা অন ইউজ করি। আর ইন কোথায় ইউজ করি? ইন, ইন আমরা ব্যবহার করি বিফোর দ্য মান্থ অর ইয়ার অ্যান্ড, এই মান্থ আর ইয়ারের ক্ষেত্রে আমরা মাস এবং সাল, ঠিক আছে, ইয়ার বলতে সাল বোঝাইছে। মাস এবং সালের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। আর অ্যাট ব্যবহার করি খুবই স্পেসিফিক বা ডেফিনিট সময়, মানে নির্ধারিত সময়ে, ঠিক আছে, নির্দিষ্ট সময়ে। যেমন আই শ্যাল মিট ইউ, এখানে স্পেস আছে, আই শ্যাল মিট ইউ অ্যাট 5 o'clock, এটা কি নির্দিষ্ট। আর যদি এখানে আহ বলা হয় যে আমার তোমার সাথে দেখা হয়েছিল, উই মেট 2018 সালে, ঠিক আছে, 2018 সালে, তখন কিন্তু ইন 2018, যেহেতু সালের সাথে কি ইন বসেন, তাই না? আর যদি বলি যে সোমবারে দেখা হয়েছিল, অন মানডে, তো অন কোথায় ইউজ হয়, ইন কোথায় ইউজ হয়, অ্যাট কোথায় ইউজ হয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিন্তু খুবই কনফিউজ হয়ে যাই খুব রিয়েলি, মানে খুব ন্যাচারালি ইউজুয়ালি হয়ে যায়, তাই না? তো এই ব্যাপারটা আমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। তারপর দেখেন আফটার, এরপর ইন। আফটার, আফটার ইজ ইউজড, কোন স্পেসই দেয় নাই, যে স্লাইড বানাইছে, টু মিন আ পিরিয়ড অফ টাইম ইন দ্য পাস্ট, ঠিক আছে। আফটার ইজ ইউজড, আমি লিখে দিচ্ছি, টু মিন আ পিরিয়ড অফ টাইম ইন দ্য পাস্ট। আর ইন, ঠিক আছে, ইন ইজ ইউজ টু মিন এ পিরিয়ড অফ টাইম ইন দ্য ফিউচার। যেমন আই রিটার্ন টু মাই নেটিভ ভিলেজ আফটার 6 months, ঠিক আছে। এই লাইনটা অর্থ কি বোঝাচ্ছে জানো? এটা হলো পাস্টের একটা ঘটনা বোঝাচ্ছে, যে তার 6 মাস পরে আমি আমার গ্রামের বাসায় বা গ্রামে চলে এসেছিলাম। কিন্তু এইটা যদি তুমি প্রেজেন্টে বলতা যে তুমি আর 6 মাস পর আসবা, তখন দেখো উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক ইন আ উইক, ঠিক আছে। ইন তুমি ইউজ করো ফিউচারের ক্ষেত্রে। আর অতীতকালের কোনো ঘটনার ক্ষেত্রে তুমি এতদিন পরে এটা হয়েছিল, তখন এটা কিন্তু আমরা পাস্টের ক্ষেত্রে ইউজ করি। পাস্ট টেন্সে যখন ব্যাপারটা বলছি, তখন আমরা আফটারটা ইউজ করি ইউজুয়ালি, ঠিক আছে। ইউজুয়াল, এটা হলো ইউজুয়াল ব্যবহার। ওয়ার্কিং পার্টিসিপল দেখেন, সাজিদ, তোমার পুরা নাম কি একটু বলো তো চ্যাট বক্সে। সাজিদ, সাজিদ, এস এম রাফিদ হাসান, তারপরে সিনান, ঠিক আছে। তোমাদের
এস এম রাফিদ হাসান এবং সিনান, তোমাদের কি কেউ বলেছে চ্যাট বক্সে অ্যান্সার করতে? অবশ্যই বলি নাই, তাই না? নিজে করবা না, আমি বলি যে তোমাদের বয়স এখনো কম, কিছু কিছু ভুল ক্ষমাযোগ্য, বাট কিছু কিছু জিনিস কিন্তু পাকনামি অনেক, ঠিক আছে? তো কোনো কিছু পাকনামি করবে না। সানবিম, সানবিম তুমিও এই কাজটা করেছো। তোমাদের সবার প্যারেন্টের সাথে আমি যোগাযোগ করবো ইনশাল্লাহ। এবং তোমাদের পরীক্ষার খাতার অবস্থা খুব খারাপ কিন্তু সানবিম। তুমি যদি আহ যদি আমি অনেস্টলি বলি, তোমার খাতাটা আমার মনে আছে, ঠিক আছে? মনে আছে কারণ তুমি আসলে, তোমাকে ইমপ্রুভ করতে হবে। তো তুমি যদি ক্লাসে অমনোযোগী থাকো, ক্লাসেও টিচারের কথা না শোনো, তাহলে কিন্তু ব্যাপারটা খুবই হতাশাজনক। ওকে, দেখেন, লেট আস স্টার্ট এগেইন। ইন এবং উইদিন এর একটা কনফিউশন আছে। কখন, ঠিক আছে? ইন ইউজড টু মিন দ্য লাস্ট মোমেন্ট অফ এক্সটেন্সিভ টাইম, ঠিক আছে? কোন একটা এক্সটেন্সিভ টাইমের লাস্ট মোমেন্ট ইউজ। দেখো, ইন কোথায় ইউজ হয়? ইউজ টু মিন দ্য লাস্ট মোমেন্ট অফ এক্সটেন্সিভ টাইম ইন ফিউচার, ঠিক আছে? ফিউচারের কোন এক্সটেন্সিভ টাইমের লাস্ট মোমেন্ট বুঝাইতে আমরা ইন ইউজ করি। আর উইদিন টু মিন বিফোর দ্যাট টাইম হ্যাজ পাস্ট, ঠিক আছে? দেখ, আমি বলি, এক্সাম্পল দিলে বুঝে যাবা। মিস্টার আহাদ উইল কাম ইন এ মান্থ, ঠিক আছে? ইন এ মান্থ মানে, মানে ইন এ মান্থ মানে কি জানো? এক মাস পর, এটা বোঝাচ্ছে এট দ্য এন্ড, ঠিক আছে? এট দ্য এন্ড বোঝাচ্ছে। আর উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন এ মান্থ মানে এক মাসের মধ্যে, এক মাসের মধ্যে। মেইন কথা হলো এক মাস পর, ঠিক আছে? এটা বুঝাইতে ইন এ মান্থ। আর যদি বুঝাইতে চাও যে এক মাসের মধ্যে শেষ হবেই হবে কোন একটা কাজ, ঠিক আছে? কোন একটা কাজ অবশ্যই হবে, তখন উইদিন আ মান্থ, ঠিক আছে? ওকে, দেখি, চলেন ইউজেস অফ সাম প্রিপোজিশনস। আরো কি কি আছে দেখি। আমরা এক্সাম্পল গুলো দেখে পড়ি, এদিক দেখলে আমরা কনফিউজ হবো। দেখো, ইন অন টু, ঠিক আছে? দেখে, দ্য সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ দ্য কান্ট্রি, ঠিক আছে? অন এবং টু, টু মানে দেখেন দিকে, ঠিক আছে? দিকে, কোন দিকে উদ্দেশ্য করতে তুমি কিন্তু ইন্ডিকেট করো যে ইজ টু দ্য সাউথ, টু দ্য ওয়েস্ট, টু দ্য ইস্ট, এরকম। তারপর দেখো, ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, ঠিক আছে? অন, অন বলতে কি তীরে বোঝাতে, ঠিক আছে? নদীর তীরে বোঝাতে কিন্তু অন ইউজ হয় অলওয়েজ। ঢাকা সিটি কলেজ ইজ ইন দ্য হার্ট অফ দ্য সিটি। ইন মানে কি মধ্যে অবস্থিত। আমি একটু আগে আমরা পড়েছিলাম যে কোনো কিছুর মধ্যে অবস্থিত, ফিক্সড অবস্থায় বা স্ট্যাটিক অবস্থায় বা স্থির অবস্থায় আছে, ওইটা কিন্তু অলওয়েজ ইন হয়, ঠিক আছে? এখানে আসলে বোঝার জায়গায় কম অনেক। তো এখানে আরো কিছু বিপরীত আমরা দেখবো, সমস্যা নাই। ইন এবং আফটার, ইন ইউজড ইন ফিউচার টেন্স, ঠিক আছে? ফিউচার টেন্সে আমরা ইউজুয়ালি ইন এর ব্যবহারটা দেখি, আর আফটার আমরা ইউজ দেখি পাস্ট টেন্স। এটাও কিন্তু আমরা অলরেডি দেখেছিলাম, তাই না? ইন আ উইক, এটা হলো ফিউচার মানে আসবে। আর আমরা আগের কোনো কিছু বর্ণনা করার সময় বলি যে হিজ ফাদার ডাইড ইন 2 মান্থস, না কিন্তু এখানে ইন দিলে কিন্তু ভুল, এখানে দিতে হবে তোমাকে আফটার, ঠিক আছে? কারণ এটা পাস্ট, ডাইট দেখে তুমি বুঝতে পারবা কি এই জিনিসটা হলো পাস্ট টেন্সে আছে। আর এখানে তুমি উইল কাম, এটা দেখেই তুমি বুঝতে পারতেছো কি এটা কি কোন টেন্স, এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? ফিউচার ইনডিফিনিট টেন্সে যখন তুমি পরে অর্থে প্রিপোজিশন লিখবা, তখন তুমি ইন লিখবা। আর যখন পাস্ট টেন্সে তুমি পরে অর্থে, ধরো 2 মাস পরে, 1 মাস পরে, এরকম পর অর্থে তুমি লিখবা, তখন তুমি অবশ্যই আফটার লিখবা। এই কমেন্টটা চেক করতেছি তো। দেখেন, বাই এবং উইথ, শোনো, তোমরা স্টুডেন্ট মনে হইতে পারে যে আমরা অনেক স্টুডেন্ট, বাট তোমাদেরকে কিন্তু আমি পার্সোনালি চিনি, ঠিক আছে? আমি কিন্তু আমার স্টুডেন্টদের বা পার্টিকুলারলি কার বাড়ি কই, কে কি ভুল করে, এগুলো সব আমার মাথায় থাকে। তো ক্লাসে কোনো অকাম কুকাম করার আগে ভাববা, আমি কিন্তু তোমার যে কোনো, যে কথাটা আমি হয়তো হয়তো বলতাম না, ওই কথা কিন্তু আমি বলে দিতে পারি তোমার ব্যাচমেটের সামনে। তো এটা, নিজের মান সম্মান বাঁচানোর দায়িত্ব কিন্তু নিজের, ঠিক আছে? দেখে, বাই ইজ বিফোর দ্যাট হু ডাজ দ্য ওয়ার্ক, মানে যে কাজটা করে তার আগে আমরা কি ইউজ করি, তার আগে আমরা বাই লিখি। আর ইজ বিফোর দ্যাট বাই হুইচ, আচ্ছা, উইথ, এই যে উইথ কোথায় ইউজ করি, এই উইথ ইউজ হয় কোন যে টুল দিয়ে কাজটা করা হয়েছে বা যে যন্ত্র দিয়ে করা হয়েছে। যেমন দ্য কিল ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার, ঠিক আছে? যে মারছে
তার আগে কি বাই, আর যে টুল বা যে জিনিস দিয়ে মারা হয়েছে তার আগে কি উইথ। বুঝতে পারছেন এটা? বাই হলো মানুষের আগে বসে, আর উইথ বসে কোনো যন্ত্রের আগে, টুলস এর আগে, কোনো মেকানিক মানে মেকানিজমের আগে। তারপরে দেখেন সিন্স ফ্রম ফর, ঠিক আছে? প্রথমে সিন্স এবং ফর এর এই পার্থক্যটা জানতে হবে। একটা জিনিস মনে রাখবেন, দেখেন সিন্স মানে কি জানো? থেকে। পরেরও একটা অর্থ হলো থেকে, বা আরেকটা পারফেক্ট অর্থ হলো ধরে, ঠিক আছে? কোনো নির্দিষ্ট টাইম ধরে এরকম। ধরো সিন্স কোথায় ইউজ হয় এটাও লিখে রাখেন সবাই। সিন্স ইউজ হয় নির্দিষ্ট সময় এর আগে, আর ফর ইউজ হয় টাইম ডিউরেশনের আগে। টাইম ডিউরেশন এই জিনিসটা সবাই খাতার মধ্যে নোট করে নাও, তাহলে আর জীবনে ভুল হবে না। আমি তোমাদেরকে একদম এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এই জিনিসটা আগে লিখে রাখো। সিন্স কোথায় ইউজ হয়, ফর কোথায় ইউজ হয়। এখন আমরা চলো আমরা দেখি। আমি বললাম যে সেম একটা বাক্য নিয়ে চলো দেখি। ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে ড্যাশ মর্নিং। আর সেম আরেকটা বাক্য নিব, ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ 3 hours। এখন বলেন নির্দিষ্ট টাইম কোন বাক্যে আছে, প্রথম সেন্টেন্স নাকি সেকেন্ড সেন্টেন্স? নির্দিষ্ট টাইমটা কোথায় আছে বলো তো দেখি, এটাও ভুল হইতে পারে অনেকের। নির্দিষ্ট টাইমটা কোথায় আছে জানো? এই ভুল বলতেছো তোমরা, না বুঝেই ভুল বলতেছো আসলে। নির্দিষ্ট টাইম মানে কি জানো? নির্দিষ্ট টাইম মানে টাইমের নাম, কতক্ষণ এটা বোঝাচ্ছে না, কোন টাইম এটা বোঝাচ্ছে। ওয়ান, আরে বাবা টু লিখতেছো যে, টুতে নির্দিষ্ট টাইম না। নির্দিষ্ট টাইম বলতে কি বোঝাচ্ছে? সময়ের যে, এই যে নির্দিষ্ট সময়, এটা হলো সময়ের নাম, ঠিক আছে? সময়ের কোনো সাল হতে পারে, কোনো বেলার নাম হতে পারে, সময়ের নাম, ঠিক আছে? ওইটা হলো নির্দিষ্ট সময়, এটা হলো মর্নিং। এই মর্নিং হলো সেই নির্দিষ্ট সময় আপনার। ওকে। আর এই যে 3 hours, এটা কি? এটা আপনাদের টাইম ডিউরেশন, কতক্ষণ ধরে হইছে। তুমি কিন্তু জানো না যে কোন সালের 3 ঘন্টা ধরে হইছে, অথবা তুমি কিন্তু এটাও জানো না যে সকাল থেকে 3 ঘন্টা, বিকাল থেকে 3 ঘন্টা, না কখন, তাই না? এটা কিন্তু নির্দিষ্ট না। এটা হলো টাইম ডিউরেশন বা সময়ের ব্যাপ্তি বোঝায় এটা, ঠিক আছে? দেখুন নির্দিষ্ট সময় যেহেতু আছে, নির্দিষ্ট সময়ের আগে অলওয়েজ তুমি সিন্স ইউজ করবে, সিন্স মর্নিং। আর 3 hours আছে, এখানে তুমি অবশ্যই ফর ব্যবহার করবে। ওকে। সিন্স এবং ফর আর ভুল হবে কখনো? সিন্স ফর কিন্তু ভুল হওয়া যাবে না, ঠিক আছে? কখনোই ভুল হওয়া যাবে না। সিন্স ফর খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন বিসাইড কোথায় আর বিসাইডস কোথায়। বিসাইড এবং বিসাইডস, ঠিক আছে, দুইটা খুবই কাছাকাছি ওয়ার্ড। দেখেন বিসাইড এবং বিসাইডস অর্থটাকে লিখো বাংলায়। বিসাইড মানে পাশে, পাশে। আর বিসাইডস মানে কি? বিসাইড মানে দেখো এটা কিন্তু লিটারাল অর্থ ফিজিক্যালি পাশে থাকার কথা বলতেছে, ঠিক আছে? আর বিসাইডস বলতে আমি যখন কথা বলছি, আমি কিন্তু তোমাকে এভাবে বলতে পারি যে পাশাপাশি আমরা বলতে পারি, মানে এটা কিন্তু লিটারাল অর্থ না, তাই না? আমি যে বললাম যে পাশাপাশি, আমি কি আমার পাশে কথা দাঁড় করে রাখছি বা আমি পাশাপাশি কিছু আছে? পাশাপাশি নাই। দেখো এখানে মিনিংটা বলতে বোঝা যাচ্ছে যে পাশাপাশি, ঠিক আছে? পাশাপাশি ব্র্যাকেটে লিখবা যে কথা বলার ক্ষেত্রে, ঠিক আছে? মোস্টলি, মোস্টলি, মোস্টলি মানে মূলত কথা বলার সময়, বলার ক্ষেত্রে, ঠিক আছে? দেখেন এই জিনিসটা আজীবন কাজে দিবে, ঠিক আছে? কথা বলার সময় বলো আর যখনই বলো। বিসাইড এর ক্ষেত্রে দেখো,
বিসাইড ইট ইউজ টু মিন বাই সাইড, একদম পাশে পাশে বুঝাইতে আমরা বিসাইড ব্যবহার করি, তাই না? আর বিসাইড ইজ ইউজ টু মিন উইদাউট সামথিং, ঠিক আছে, ওইটার পাশাপাশি, ওইটার পাশাপাশি কোনো কিছুর পাশাপাশি। যেমন হি স্যাড বিসাইড মি, এটা আমার লিটারাল মিনিং আমার পাশে বোঝাইতেছে। দেখো আমি আর বললাম যে বিসাইডস দিস পেন আই হ্যাভ টু আদার পেনস, মানে এই কলমটার পাশাপাশি আমার আরো দুইটা কলম আছে, এর মানে এই না যে এই কলমটার পাশে রাখছি, তাই না? মানে উইদাউট দিস পেন, উইদাউট এই কলমটার পাশাপাশি, ধরো আমার এই বোর্ডের এই কলমটার পাশাপাশি আমার আরেকটা কলম আছে, ঠিক আছে? সো দুইটা যদি এক পাশাপাশি আছে, ধরো এই পাশাপাশি আছে, তাহলে আমি বলতে পারি যে পেন এ ইজ বিসাইড পেন বি, ঠিক আছে, একটার নাম এ একটার নাম বি। কিন্তু আমি ধরো বলতেছি যে বিসাইডস দিস পেন আই অলসো হ্যাভ অ্যানাদার পেন, ঠিক আছে? তখন কি হবে? তখন এই যে আমি বলতেছি না উইদাউট দিস পেন আমার আরেকটা আছে, এটা হলো বিসাইডস। আর যখন পাশাপাশি রেখে বলবো যে এরা একে অপরের পাশাপাশি আছে, তখন এরা বিসাইড আছে, ঠিক আছে? তো রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দিয়ে করো, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। তো এটাও এরকম। তারপরে দেখেন ইউজেস অফ সাম প্রিপোজিশনস, আবার দেখেন বিটুইন অ্যামং, ছোটবেলা থেকে পড়তেছি, যখন দুইজন মেম্বার থাকে তখন বিটুইন, যখন দুইয়ের বেশি মেম্বার থাকে এদের দুইজনের মধ্যে কিছু বোঝাতে বিটুইন, আর দুইয়ের বেশি তাদের মধ্যে কিছু বোঝাইতে অ্যামং, ঠিক আছে? বিটুইন ইজ ইউজড ফর টু, ঠিক আছে, বিটুইন ইজ ইউজড ফর টু এন্ড অ্যামং ইজ ইউজড ফর where there are more than two, অর্থাৎ টু প্লাস মেম্বার্স। ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য টু বয়েজ, এখানে দুইজন আছে অর্থাৎ এর আগে এই জন্য বিটুইন হবে, ঠিক আছে? আর দেম, দেম মানে কিন্তু অজানা, তাই না? নাম্বারটা কিন্তু অজানা। সো এটা ধরে নিলাম দুইয়ের বেশি, এই জন্য এখানে তুমি কি লিখবা, এখানে অ্যামাং দিতে হবে। ওকে, তারপর দেখেন অন এবং ওভার খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে তিনটা জিনিস একসাথে বোঝাবো। অন, অ্যাবাভ, ওভার, ঠিক আছে? ধরেন এখানে একটা ব্রিক আছে, ঠিক আছে, এখানে একটা রেক্ট্যাঙ্গুলার কোন একটা অবজেক্ট আছে, এর এর ঠিক ওপরে যদি একটা বল থাকে, ঠিক আছে, এর ঠিক ওপরে, তখন এটা হলো অন। আর ধরেন সুতা দিয়ে বলটাকে ঝুলাই দেওয়া হইলো, ঠিক আছে, তাহলে এটা হলো অ্যাবাভ। আর ধরেন এই যে এখান থেকে বলটাকে, ধরেন বলটা এখানে ছিল, এটাকে ধরেন এই পাশে আছে, এটা কি, এটা তো বি সাইড আমরা জানি, তাই না? বি সাইড, একটু আগে পড়লাম বি সাইড। একে ধরো এই জায়গাটায় আমরা লাথি মারলাম, ঠিক আছে, এই ধরো লাথি মারা হলো, এবং এই যেতে 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 এই যে এই লেভেলে আছে, ঠিক আছে, এইরকম একটা স্টেজে আছে, ঠিক আছে, এই এদিক দিয়ে আবার চলে যাবে। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো প্রিপোজিশন এভাবে কখনো পড়িয়েছে কিনা কেউ আমি জানি না, বাট এইভাবে যদি তুমি বোঝো তোমার আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? যখন এখানে মুভিং জিনিসটা মুভিং এবং এটার উপর দিয়ে চলে গেল, এই ফেনোমেননটা আমরা বোঝাই ওভার দিয়ে, ঠিক আছে, ওভার। যখন সংস্পর্শে কোন একটা জিনিসে, দেখো সংস্পর্শে এটা ঠিক উপরে একদম লাগোয়া ভাবে থাকে, তখন ওইটা অন। যদি উপরে লাগোয়া ভাবে না কিন্তু ও এটা ঠিক বরাবর উপরেই আছে, তখন ওইটা অ্যাবাভ। আর যখন পাশে আছে বিসাইড, এটা আমরা জানি, যখন এটা উপর দিয়ে যাবে ওইটা কি, এই যে দ্য বল ওয়েন্ট ওভার দ্য বক্স, ঠিক আছে, যখন এটা উপর দিয়ে যাবে এবং এর মধ্যে কি থাকবে, এর মধ্যে মোশন থাকবে, ঠিক আছে, গতি আছে। গতি কিভাবে আছে, এই বলটা লাথি মারা হয়েছে, এটা কিন্তু কোন দিক দিয়ে গিয়েছে, এইটা ধরেন মানে দাঁড়ায় দাঁড়ায় তো যায়নি, তাই না, গতির মধ্যে দিয়ে গিয়েছে। তো এখানে ওভার, সে অন অ্যাবাভ এবং ওভার, এটা কিন্তু কখনো ভুল করা যাবে না। যখন সংস্পর্শে থাকবে অন, যখন সংস্পর্শে থাকবে না কিন্তু উপরে থাকবে অ্যাবাভ, আর উপর দিয়ে যখন গতিশীল কোন অবস্থায় থাকবে তখন কি, তখন অবশ্যই তাদের ওভার, ঠিক আছে? বলেন এই জিনিসটা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছি, এই চিত্রটা? ওকে, ইংলিশ আসলে ইন্টারেস্টিং, তোমরা যদি সেভাবে পড়ো, একটু বুঝে বুঝে, একটু মার্ক করে করে পড়ো, তাই না?
ওকে, অ্যাক্টিভিটি হোমওয়ার্ক যেটা, ঠিক আছে, হোমওয়ার্কটা আমি তোমাদেরকে দিয়ে দিব গ্রুপে। এর আগে আমি তোমাদের কি বলে, ইংলিশ ফর টুডে যে বইটা আছে, এটা তোমাদেরকে কিছু চ্যাপ্টার দাগাই দিব, ঠিক আছে? কারণ ইংলিশ তো তোমাদের মোটামুটি পড়া আছে, জাস্ট তোমাদের কন্টিনিউইটিটা ধরে রাখতে হবে। তোমাদের কিছু আমরা লাস্ট কোন লেসন পর্যন্ত পড়েছি বলো তো? সিক্স এর না, 9 পর্যন্ত পড়েছি এক্স্যাক্টলি, তাই না? ইফ আই এম নট রং, আমরা কি লেসন 9 পর্যন্ত অলরেডি পড়েছি না? লেসন 9, একটু চ্যাট বক্সে জানাইও তো। আমরা চলেন দেখি, ডাউনলোড হয়েছে, এক মিনিট। লেসন 9 পর্যন্ত কি পড়েছি? ইয়েস, লেসন 9 পর্যন্ত পড়েছি। এক্সাম অ্যান্সারটাকে, ও আচ্ছা, এক্সাম সলিউশন, ঠিক আছে, ওইটাও দেখাচ্ছি, ঠিক আছে, আমি পড়াটা দিয়ে দিয়ে এক্সামের সলিউশনটা দেখাই দিচ্ছি তোমাদের। এটা ভুলে গেছিলাম, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। আমাদের লেসন 9, এই যে হোল্ডিং হ্যান্ডস, এটুকু আমরা পড়েছিলাম না? 7, হ্যাঁ 7 তো পড়েছি। 9 হেলথ ইজ ওয়েলথ পড়া দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু অনেক আর খুবই গুরুত্বপূর্ণ হাইজিন নিয়ে লেখা আছে। তারপরে হেলথ কিভাবে মেনটেন করতে হবে, বিভিন্ন টাইপের আমাদের অসুখ বিসুখ, তাই না? কাফ কি, ব্যাক এক কি, ফিভার কি, টুথ এক কি, এটা কিন্তু জানতে হবে। ফ্লু কি, ঠিক আছে, কি করলে কি করতে হবে ইত্যাদি, এরকম একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তোমাদের জন্য। প্রভাব শব্দের অর্থে বিভিন্ন প্রভাব আসে, দেখো বইয়ের মধ্যে কিন্তু প্রভাব প্রভাব আছে, এটাও কিন্তু চলে আসতে পারে বাই চান্স। ওকে, তারপরে দেখি থামেন, এদিকে আছে রেমেডিস মডার্ন অ্যান্ড ট্রেডিশনাল। রেমেডিস বলতে কোনো অসুখ বিসুখ যখন হয় মানুষের, তখন তারা কি করতে হয় বলেন তো? তাদের ওষুধ খাইতে হয়, সিম্পলি যদি বলি, তাই না? বা অসুখের বদলে কিছু একটা করতে হয়। এখন পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আচ্ছা দেখো, এইটা মূলত সেরকমই আমাদের এই ওষুধের যে কালচার। একসময় কি ছিল? গাছগাছালি খেত মানুষ। একসময় কি হোমিওপ্যাথিক ওষুধ চলতো, তারপরে এখন কি অ্যালোপ্যাথির ওষুধ চলে। এরকম একটা বিষয় নিয়ে তোমাদের একটা টেক্সট আছে, রেমেডিস মডার্ন অ্যান্ড ট্রেডিশনাল। এখানে কিন্তু দেখো এখানে মেন পড়িয়ে ওভাবে দিতে হবে না, এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো তোমার মার্ক করতে হবে, বুঝছো? যেমন এখানে কি আছে, অ্যাটিটিউড, নিজে মার্ক করবে। এবং কিওর, কিওর মানে কি বলেন তো? কিওর শব্দের অর্থ কি? পরীক্ষার খাতা আজকেই পেয়ে যাবে সবাই, ঠিক আছে, এটা কোনো ইয়া নেই। মুনিফ বলেন কোশ্চেন। আচ্ছা, তোমাদের ওয়েট, যাদের কোশ্চেন আছে তারা হ্যান্ড রেজ করেন, আমি পড়া দিয়ে দিচ্ছি, তারপর তোমাদের কোশ্চেনও নিচ্ছি। শোনো, তোমাদেরকে 3টা লেসন পড়া দিয়ে দেই, ঠিক আছে? তোমাদের তো বইয়ের পড়া এই জিনিস, তোমরা সারা বছর পড়ছো, এই জিনিস আসলে পড়াই দিতে হবে না। আর ইউ লিসেনিং? আচ্ছা, এটাও সহজ। 11 তো কিছু নাই সেরকম। আর 12, এই যে 12-এ পড়া আছে কিছু, 12টা খুব ভালো মতো পড়বে, ঠিক আছে? ইনফরমেশন গুলো, এই যে সুষম দুর্গাপুরের যে ডেস্টিনেশন গুলো, আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন আনসিন বিউটির কিছু আমরা দেখবো, তাই না? এই যে বিরিশিরি, সুষম দুর্গাপুর, এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে 12 পর্যন্ত। লেসন 10, 11, 12, 11-এ তেমন কিছুই নাই, 12 পর্যন্ত একটু ভালো মতো পড়বেন। কিওর মানে উপাদান না রে, কিওর মানে উপাদান। কিওর মানে, কিওর হলো রেমেডির একটা ইয়া, ঠিক আছে? কিওর মানে ঠিক হওয়া, হিল হওয়া, ঠিক আছে? কিওর করা মানে কি? কোনো কিছু হিল করা বা রোগ মুক্তি লাভ করা, ঠিক আছে? কিওর হওয়া মানে কি? রোগ মুক্তি লাভ পাওয়া। ওকে মুনিফ, মুনিফ আনমিউট করে বলেন কি প্রবলেম। আর এই যে ফ্যানের পাখাগুলো যে চলছে, ফ্যানের পাখার গতি মানে এটা কি ওভার? না না না, ওটা তো স্ট্যাটিক, ওইখানেই ঘুরতেছে। ফ্যান ইজ অ্যাবাভ আওয়ার হেড, ঠিক আছে, ফ্যানটা আমাদের হেডের অ্যাবাভ। তোমার উপর দিয়ে পাখি উড়ে গেলে ওইটা হলো ওভার ইয়ার হেড, বুঝতে পারছেন? বুঝতে ওকে, সো পড়া কি থাকবে? পড়া, এই যে আপনাদের এই জিনিসটা, এই জিনিসটা কিন্তু আমি আপনাদের এখনই কি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে প্রিপোজিশন এবং 10 থেকে 12 লেসন তোমাদের বইয়ের পড়াটা ফার্স্ট আগায় নিতে হবে, তাহলে আমরা ফুললি গ্রামাটিক্যাল আইটেমে ফোকাস করতে পারবো, ঠিক আছে? যত দ্রুত আপনারা বই শেষ করে, বই তো আপনারা শেষ করছেন আমি জানি কম বেশি, স্কুলের ফাইনাল পরীক্ষা আর 1 মাস পর নিশ্চয়ই বই শেষ হয়েছে। বই শেষ হয়নি সবার? এমনিতে আগে একবার হলেও শেষ হয়নি এমন কি কেউ আছো যার বই একবার হলেও শেষ হয় নাই? বলেন তো, এমন কেউ থাকার কথা নাই, তাই না?
ইয়েস, আমি দিয়েস কেন লিখেছো? মানে কি তোমার শেষ হয় নাই? না স্যার। হাই হাই, শেষ হয়নি কেন? শেষ হওয়া উচিত, ঠিক আছে, যত যত দ্রুত সম্ভব। রিসেন্ট একটু যে বাকি। পড়াগুলো দিচ্ছি এগুলো পড়ে রাখো, এবং আমাদেরকে পরের ক্লাসে দরকার হলে বলবা যে স্যার এই লেসনের এই ব্যাপারটা আমি বুঝি নাই। জি ঠিক স্যার। আছে, এবার দেখেন এক্সামের সলিউশন। আমাদের যে এক্সাম ছিল খুবই সহজ একটা এক্সাম ছিল। এটা কেন যে তোমরা ভুল করছো আমি জানি না। দেখে গ্রিড শব্দের মানে কি, অভিবাদন জানো না তোমরা? গ্রিটের অর্থ অনেকে লিখে রাখছো মিট। এটা তো কোনোভাবেই আপনাদের ইয়া করা যাবে না, ঠিক আছে? কোনোভাবেই কি ইয়াযোগ্য না, মাপযোগ্য না। গ্রিট আর মিট কি সেম জিনিস? তারপরে দেখো ফ্রাইটেন। ফ্রাইটেন শব্দটা ভীত, ভয় পাওয়া। শোনেন এই জায়গাটা ভয় পাওয়া যারা লিখেছো এটা কিন্তু হবে না অ্যান্সার, ঠিক আছে? ফ্রাইটেন ইডি আছে, তো অবশ্যই এটা ভীত, ঠিক আছে? ভীত, শুধু ভীত, ভয় পাওয়া কেটে দিয়েছি আমি, কারণ ভয় পাওয়া আসলে হয় না। ঠিক আছে, ভুলটা ভুলটা শুধু শুধু মার্সি করে আমার দেওয়া আসলে উচিত হবে না। সবাই মিউট করেন, মাহি ওয়ার্ড তোমার মিনিং কথা গুলো শোনা কি যাচ্ছে না। ইংলিশে লেখা যাবে না? বুঝি নাই হ্যাঁ, ইংলিশে তো লিখেছে, ইংলিশ ভার্সনের বাচ্চারা লিখেছে, তুমিও। বাট তোমাকে যদি বলে দেয় ইন বেঙ্গলি, তখন কিন্তু বেঙ্গলিতে লিখতে হবে, ঠিক আছে? বেঙ্গলিতে বললে কিন্তু সমস্যা। ও। ওকে। স্যার তারপরে ট্রান্সলেশন। তারপরে দেখেন কি অর্থ কি, সারি বা লাইন। তারপর সি অফ মানে বিদায় জানানো, অন্য কোনো অ্যান্সার কিন্তু আমি নেই নাই, ঠিক আছে? আনহাইজেনিক মানে স্বাস্থ্যসম্মত নয় এমন বা অস্বাস্থ্যকর, এটা হলো সবচেয়ে পারফেক্ট। মানে এই টাইপ অ্যান্সার গুলো রাখতে হবে। তারপর হু রট দ্য পোয়েম লেটস প্লে ক্রেট গ্রিনওয়ে, তাই না? কেট গ্রিনওয়ের লেখা। তারপরে দেখেন হু ওয়াজ দ্য ইয়াং হোয়াট ওয়াজ দ্য ইয়াং লেডি ডুইং এট দ্য স্টেশন? সিটিং অন আ বেঞ্চ উইথ আ লাগেজ এবং রিডিং আ ম্যাগাজিন। এই ম্যাগাজিনটা অনেকে নিউজ পেপার বানায় ফেলছো, বুক বানায় ফেলছো, এগুলো কিন্তু সঠিক উত্তর না, ঠিক আছে? তারপর হু স্যার আমি ওয়ার শুধু ট্রাইং টু। জি সাইফা কি লিখেছেন? শুধু লিখছি শি রিডিং আ ম্যাগাজিন। হ্যাঁ, যদি এটাও লেখো রিডিং শি ওয়াজ রিডিং আ ম্যাগাজিন, তাও রাইট, ঠিক আছে? বাট ম্যাগাজিন লিখতে হয়, ম্যাগাজিন পড়ছিল, ম্যাগাজিন আর বই আর নিউজ পেপার তো সেম জিনিস না। হু আর ট্রাইং টু ফাইন্ড আ কোয়াইট প্লেস, দ্য ওল্ড কাপল, তাই না? ইয়েস স্যার। ওল্ড কাপল। তারপরে স্যার এ দেখেন কাপল লিখলে হবে না? হ্যাঁ, অ্যান ওল্ড কাপল লিখলেও হবে, এ হয় না কিন্তু ওল্ড কাপল লিখলে। আচ্ছা, কাপল লিখলেও মার্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপরে বুলবুল কোথা থেকে কালেক্ট করে? শঙ্কর এরিয়া থেকে, তাই না? তারপরে দেখো বুলবুল যখন শিখছিল, যখন, এবং অনেক বড় ভুল আপনারা করেন, আপনারা এইটুকু লিখতে তোমাদের কেন এত আলস্য? ফুল অ্যান্সার লিখতে হবে অবশ্যই কোশ্চেনের। খালি শঙ্কর এরিয়া লিখে রাখছো, এটা কোনো কথা? বুলবুল কালেক্টস রাবিশ এভরিডে, তোমার অর্ধেক কোশ্চেনের উত্তর তো ইয়ার মধ্যেই দেওয়া আছে। হোয়াট ডাজ বুলবুল কালেক্ট রাবিশ, এখানে ডাজ আছে মানে কি? বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম, কই? ফ্রম শঙ্কর এরিয়া, ঠিক আছে? এভরিডে ফ্রম শঙ্কর এরিয়া। তারপরে দেখেন, স্যার আমি স্যার বলেন তাসিন। স্যার আমি লিখছি এট শঙ্কর এরিয়া বুলবুল কালেক্ট রাবিশ এভরিডে। তাহলে হ্যাঁ কি তাও হয়, হবে? ওইটাও হয়, ঠিক আছে? বাট এখানে এর পরে লেখাটা বেটার, ঠিক আছে? এক্সটেনশনকে পরে দেওয়া বেটার। আর বুলবুল যখন সিক ছিল, ওয়েন বুলবুল ওয়াজ স্যার সিক, দেখো এটা আগে লিখবা, ওয়েন বুলবুল ওয়াজ সিক ফর 2 days he could not come to work, as a result the whole area of Shankar became dirty and unhygienic, ঠিক আছে? ডার্টি এবং আনহাইজেনিক হয়ে গিয়েছিল, উইথ পাইলস অফ রাবিশ এভরিওয়্যার। বুলবুল না আসায় এরকম কিন্তু হয়ে গিয়েছিল, ঠিক আছে? Everyone was in a big problem with the হ্যাঁ, rubbish. এটার অনেক অ্যান্সার হয়, ঠিক আছে? এটা আলাদা করে সবাই কোশ্চেন জিজ্ঞেস করতে হবে না, তুমি যদি ঠিক লেখো, গ্রামাটিক্যাল কোনো ভুল না করো, আমি রাইট দিয়ে দিয়েছি। এই যে কি সবার বাড়ির সামনে এক একটা কি বড় বড় ডাস্টবিন হয়ে গিয়েছিল, পাইল অফ রাবিশ হয়ে গেছে, অনেক কিছু উত্তর লিখেছো, সঠিক লিখলে রাইট, ঠিক আছে? তারপরে দেখেন এখানে কি করতে হবে, সাবজেক্ট মার্ক করতে হবে তোমাকে, এটুক সাবজেক্ট এবং এটুক প্রেডিকেট, এভাবে কাজটা করতে হবে, ঠিক আছে? এখানে দেখেন মাই বেস্ট ফ্রেন্ড এন্ড আই, এখানে পুরাটাই কিন্তু সাবজেক্ট। তারপরে দ্য ফার্স্ট রেড কার্ড, মনে রাখবা যে কোনো নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে ওইটাও সাবজেক্টের অংশ। এখানে শুধু সি। তারপরে দ্য লিটল ব্রাউন ডগ, এখানে শুধু ডগ না কিন্তু, খালি পুরোটাই মাই কিন্তু বেস্ট সাবজেক্ট। ফ্রেন্ড লিখছি, তাহলে কি এটা সাবজেক্ট হবে? বুঝি নাই কি? স্যার আমি তো জাস্ট খালি মাই বেস্ট ফ্রেন্ড সাবজেক্ট লিখছি, এটা জি, কি হবে? এটা ভুল। ন, এটা হবে না, কারণ এখানে যাওয়ার কাজটা কি শুধু বেস্ট ফ্রেন্ড করতেছে? এই যে মুভিং গোয়িং টু সিনেমা টু নাইট, এটা কি খালি বেস্ট ফ্রেন্ড যাবে? বলো তো, উত্তর দাও এটা। দুইজনই যাবে, তাহলে দুইজনই সাবজেক্ট, কাজ যে করে বাক্যের মধ্যে তারা সবাই সাবজেক্ট। ওকে। তারপরে দেখেন
আন্ডারলাইন্ড ওয়ার্ড বা এই যে এই ওয়ার্ড গুলো পার্টস অফ স্পিচ। লেজিলি কি? স্লেপ্ট লেজিলি, ভার্বের অবস্থা বোঝাচ্ছে, অ্যাডভার্ব। শি, প্রোনাউন। তারপর অ্যাক্রস, ওয়ার্ক অ্যাক্রস। দেখো অ্যাক্রস কিন্তু আজকেই আমরা পড়লাম, অন প্লাস ক্রস প্রিপজিশন, তাই না? বুঝতে পারছেন? অন প্লাস ক্রস যে অ্যাক্রস হয়, এটা মনে আছে নাকি ভুলে গেছো? কোন প্রিপজিশন হয় বলো তো? আনমিউট করে বলো, অ্যাক্রস কোন প্রিপজিশন? ডাবল প্রিপোজিশন। ডাবল ডাবল না, কম্পাউন্ড। ক্রস কি প্রিপজিশন? যখন দুইটাই প্রিপজিশন তখন ডাবল, আর কম্পাউন্ড হয় যখন আরেকটা অন্য পার্টস অফ স্পিচ হয়, এটা হলো কম্পাউন্ড। দ্য ট্যালেন্টেড আর্টিস্ট পেইন্টেড আ বিউটিফুল পিকচার। পিকচার কি? পিকচার হলো নাউন, আর বিউটিফুল যদি বলতাম, বিউটিফুলটা হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তারপরে দেখেন দে আর প্ল্যানিং টু বিল্ড। অবশ্যই বিল্ড মানে তৈরি করা, এবং এটা একটা কাজ, যেহেতু এটা একটা ভার্ব। ঠিক আছে? আর প্যারাগ্রাফ আর রিক্সা পুলার, অনেক কিছু লিখেছো। তবে আমি মনে আছে টপিক সেন্টেন্স শিখিয়েছিলাম তোমাদেরকে। টপিক সেন্টেন্স জিনিসটা কি? প্রথমে তোমাকে একটা আইডিয়া দিতে হবে, তাই না? সেই আইডিয়ার উপরে বেস করেই কিন্তু তোমার প্যারাগ্রাফটা তৈরি হবে। অর্থাৎ প্রথমে তোমার বলতে হবে রিক্সা পুলার কে, এবং তুমি যদি বলতে পারো যে তার জীবনটা অনেক দুঃসহ। ঠিক আছে? প্যারাগ্রাফে কিন্তু তোমার সব কিছু লিখতে হবে না, তোমাকে প্যারাগ্রাফে একটা বেসিক একটা প্যারা লিখতে হবে, তাই না? তুমি লিখতে পারো যে সে একজন ডেইলি লেবারার বা ডেইলি আর্নার, যে কি করে, who pulls rickshaws and takes us to our destination from one place to another, তাই না? তার বেসিক কাজ এইটা, সে এই কাজটা করে। and he lives a very hard life, সে একটা অনেক কঠিন জীবন যাপন করে। এরপরে তুমি লাইনগুলো লিখবা সে কেন কঠিন জীবন যাপন করে। তুমি বলবা সে অনেক সকালে উঠতে হয়, সকালে রিক্সা নিয়ে বের হতে হয়, সে অনেক সময় ভাড়া পায় না, তারপরে কি সে অনেক সময় মানুষের গালি খায়, মানুষ তাকে মারে, তাই না? সে প্রতিদিনের খাবার হয়তো বা 2 বেলা সে খেতে পারে না, মানে প্রপার মিল যে সেটা হয়তো পায় না। এই যে তার, তোমার পুরো প্যারাগ্রাফটা হবে তার দুঃসহ জীবন নিয়ে। হ্যাঁ, সো এলোমেলো কথা লিখবে না। টপিক সেন্টেন্স বা এই আইডিয়াটা যদি তুমি শুরুতে দিতে পারো, ওই আইডিয়ার উপরে বেস করে কিন্তু পুরো প্যারাগ্রাফটা লেখা যায়। ঠিক আছে? এবং তোমাদের অনেক গ্রামাটিক্যাল মিস্টেক, তোমরা গ্রামার কি বছরের শুরু থেকে পড়োই নাই নাকি আমি বুঝি না। গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না। ঠিক আছে? আমরা নেক্সট যে টপিকের মধ্যে আমরা ভার্ব এবং টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব পড়বো ইনশাআল্লাহ, ওইগুলোর পরে তোমার কিন্তু শেষ। ঠিক আছে? ওইগুলোর পরে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আর হবেও না। সো ওয়েট করেন, যাদের হচ্ছে ভয় পেন না, ইনশাআল্লাহ কেটে যাবে। ঠিক আছে? সবগুলো ম্যাটেরিয়াল আমি দ্রুত দিয়ে দিব। ওকে, মুনিফ বলেন, কোনো কোয়েশ্চেন? বলেন মুনিফ। না স্যার, ভুল করে নহিন বলো। স্যার এই গ্রিটের অর্থ কি? গ্রিটের অর্থ কি পরিচয় জানানো হয় না? না, গ্রিট মানে পরিচয় জানানো না। ঠিক আছে? ইন্ট্রোডিউস করা মানে কি? পরিচয় হওয়া। ঠিক আছে? পরিচয় করানো। কিন্তু গ্রিট মানে কি? অভিবাদন জানানো বা অভিনন্দন জানানো। ঠিক আছে? ওকে ওকে, আমার আরেকটা ক্লাস আছে, সো তোমাদেরকে বিদায় আপাতত। তোমাদের যে কোনো প্রবলেম গ্রুপে জানাইতে পারো। ইনশাআল্লাহ আমি এইচডব্লিউ এবং রেকর্ড ক্লাস আজকে রাতের মধ্যে সব গ্রুপে পেয়ে যাবে। ঠিক আছে? কালকের মধ্যে অবশ্যই এইচডব্লিউটা জমা দিয়ে দিবে। ওকে এভরিওয়ান, ভালো থাকো। ক্লাস টাইম অনেকক্ষণ আগে শেষ হয়ে গিয়েছে। ওকে এভরিওয়ান। সাইফা কিছু বলবে? সাইফা থাকো, সাইফা থেকে যাও। সাইফা বলো কি বলতে চাও। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। কি? সাইফা কি কিছু বলতে চাও? হ্যান্ড রেজ করেছো। আসসালামু আলাইকুম। অন অ্যাকাউন্ট অর্থ কি? জি, আমি তোমার কথা বুঝতে পারি না, আরেকবার একটু ভালো মতো বললে আমার সুবিধা হইতো। অন অ্যাকাউন্ট অফ এবং বাই ডিন্ট অফ অর্থ কি? দেখেন, অন অ্যাকাউন্ট অফ, ঠিক আছে, অন অ্যাকাউন্ট অফ ইউজুয়ালি কারণে অর্থে ইউজ হয়। ঠিক আছে? বাই ডিন্ট অফ অর্থ মাধ্যমে। আর বাই ডিন্ট অফ মানে মাধ্যমে। ঠিক আছে? কোনো কিছুর মাধ্যমে। তুমি হলো ফ্রেজ এন্ড ইডিয়মস গুলো ভালো মতো একটু পড়ো, ইনশাআল্লাহ এগুলো ধরো, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ওকে, আজকে ক্লাসটা দ্রুত শেষ করতে হবে, 10টা থেকে আমার আরেকটা ক্লাস আছে। বিদায় এভরিওয়ান, ভালো থাকো। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।